দেশের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। ভোটাধিকার দিয়ে দিন, যেই ক্ষমতায় আসুক মেনে নেব, বলেছেন মির্জা আব্বাস। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডক্টর ইউনূসের, জানালেন সামনে হতে পারে আরো অনেক কিছু। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার। চলছে অপারেশন ডেভিল হান্ট। দেশের বিভিন্ন জায়গায় ১৫২১ আটক, সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ ৭ জন রিমান্ডে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণেও ডেভিল হান্টের হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক চলছে। সন্ধ্যা ৬টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও ধানমন্ডির ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরবে। সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরবে বিএনপি। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে? বৈঠকটি সন্ধ্যা ৬টার সময় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল, যেই দলে রয়েছে বিএনপি স্থায়ী কমিটির আরও ২ সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, তারা কিন্তু সন্ধ্যা ৬টার সময় গিয়েছে। সেক্ষেত্রে ঘণ্টা দেড়েক হয়েছে বৈঠকটি শেষ হয়েছে। এখন তারা বের হবেন এবং বের হওয়ার পরে ঠিক কি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করেছেন সে বিষয়টি তারা আমাদেরকে জানাবেন। তবে যাওয়ার আগে যেটি আমরা নিশ্চিত হয়েছি, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা এখানে কথা বলার কথা রয়েছে। একই সঙ্গে তারা কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জনজীবনে ভোগান্তি হয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে যে বিষয়টি বিএনপি গত কয়েকদিন ধরে আলোচনা করে আসছিল, দাবি জানিয়ে আসছিল, সেটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। সেই নির্বাচনের রোডম্যাপ নিয়েও কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির এই প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আলোচনা করেছেন। কি বিষয়ে আলোচনা করেছেন এবং কোন পয়েন্টে আলোচনা হয়েছে সে বিষয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পাবো। বিএনপি মহাসচিব এখানে কথা বলবেন, এরপর সরকারের পক্ষ থেকে কিন্তু ব্রিফিং করা হবে। তাদের পক্ষ থেকে তাদের ভাষ্য, তাদের অবস্থানও কিন্তু এই গণমাধ্যমকে জানানো হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সারা দেশে কিন্তু অপারেশন ডেভিল হান্ট চলছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু বলা হচ্ছে যে সেই বিষয়টি নিয়ে আলোচনার প্রাধান্য পাচ্ছে। তো আসলে আমরা যেগুলো বলছি পুরোটাই ব্রিফিংয়ের আগের কথা, এবং মিটিংয়ে আসলে ১.৫ ঘন্টার মিটিং, বুঝতেই পারছেন যে আসলে অনেকগুলো বিষয় এখানে কিন্তু চলে এসেছে। ঠিক কি বিষয় এখানে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই সেটি জানতে পারবো। তো এই হচ্ছে এখান থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক চলছে। দেশকে বিভক্ত করার গন্ধ পাওয়া যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, দেশকে ৪ ভাগে বিভক্তির সংস্কার কমিশনের সুপারিশ জনগণ মানবে না, আর নির্বাচন প্রলম্বিত করে সরকার নিজের অবস্থান দীর্ঘায়িত করলে তা যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার রাজধানীর মতিঝিলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে মতিঝিল থানা বিএনপি। এ কর্মশালা ৩১ দফা পড়ে শোনান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার কর্মশালা বিএনপি নেতারা বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা যেতে চায় না বলেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। তাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে বিভক্ত করার গন্ধ পাওয়া যাচ্ছে। লুটকারী, গণহত্যাকারীদের কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না। বিচার কাজ, সংস্কার, নির্বাচন সব একসাথে চলবে। গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। এদিকে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাসে ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন দিতে দেরি করলে সেটি জনগণ বেশি দিন মেনে নেবে না। সরকার যদি কোনো এক্সকিউজ বা কোনো কারণ দেখিয়ে বা প্রিটেক্সট দেখিয়ে যদি তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, আমি নির্বাচনকে বিলম্বিত করার অর্থ এভাবে বলছি যে এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে না। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী চালক দলের অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে সহিংসতাকে উস্কে দিচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্র করলেও সরকার আগে থেকে পদক্ষেপ কেন নেয়নি সে প্রশ্ন তোলেন তারা। যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয় তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করছে। ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, এবার সরাসরি বিএনপির পক্ষ থেকে বলেছে, কিন্তু উস্কানি দিলে তার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। গত কয়েকদিনে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া বন্ধ না করার সমালোচনাও করেন বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে, অপরাধীদের শাস্তি পেতেই হবে, সামনে আরও অনেক কিছু ঘটতে পারে মন্তব্য করে গণ্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 21 জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান একটি জীবন্ত ইতিহাস, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়া গেছে। এই ত্যাগ কোনো নীতি দিয়ে মাপা যাবে না। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না, বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচারের আশ্বাস দিয়ে দেশে যাতে কোনো সহিংসত হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে, যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই,
তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরাও বিচারে নামবো না। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, জুলাই অভ্যুত্থানের শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন। জুলাই যোদ্ধা নামে পরিচয়পত্র পাবেন আহতরা। প্রতিটি শহীদ পরিবার আর্থিক সহায়তা পাবে এককালীন 30 লাখ টাকা আর মাসিক ভাতা 20,000 টাকা। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ঠিক এই মুহূর্তে ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি, তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন, এই কাজগুলো দ্রুত সরকার চেষ্টা করবে। সব শেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আমরা অতীত অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা তো জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছি। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি আপনাদেরকে এটা দিয়ে যাব। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এতক্ষণ ব্রিফ করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। পুলিশের লাঠিচার্জ, ধরপাকড় ও বল প্রয়োগের মুখে অবশেষে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। হাইকোর্ট সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল করে। পুনর্বহালের দাবিতে ওই শিক্ষকরা দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন। সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জনের রিটের প্রেক্ষিতে নিয়োগটি বাতিল করে হাইকোর্ট। দুপুর 1টা থেকে উত্তপ্ত শাহবাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এনটিআরসি এর শিক্ষকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষকদের বাতিল নিয়োগের পুনর্বহালের দাবিতে 4 দিন ধরেই আন্দোলন করছেন 6531 জন সহকারী শিক্ষক। অবরোধে সড়ক বন্ধ হয়ে গেলে তাদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। মিনিট 10 বিরতি, আবারও জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি 2023 সালের সার্কুলারে 3য় দফায় নিয়োগটি বাতিল করে উচ্চ আদালত, কিন্তু একই সার্কুলারে 1ম ও 2য় দফায় সুপারিশপ্রাপ্তরা চাকরি করছেন। অবিলম্বে তাদের চাকরির বৈধতা ঘোষণা করে যোগদানের দাবি জানান। 31 জনের রিটের প্রেক্ষিতে সর্বশেষ 6 তারিখে 6 ফেব্রুয়ারি আমাদের রেজাল্টটা বাতিল করা হয়। আমাদের একটাই কথা যে আমাদের এই সরকার রেজাল্ট দিয়েছে, নিয়োগ করছে, আমাদেরকে এই সরকার বাতিল করতে পারবে না। এই সরকারই আমাদের নিয়োগ দেবে। এই বৈষম্য কেন? আমরা কেউ মেনে নিব না। পুলিশ আমাদের, এই সরকার আমাদের নিয়োগ দিয়েছে, ওনাকেই নিয়োগ দিতে হবে আমাদের। বর্তমান সরকার নিয়োগ কেন বাতিল করেছে? একটা নিয়োগে 2টা ধাপ চাকরি করতেছে, আমরা কেন চাকরি করব না? এটা আমাদের অধিকার। এই অন্যায়ভাবে আমাদের যে এই অবৈধ রায় দিয়েছে, সেটার আমরা একটা সুরাহা পাই। যেখানে একই নিয়োগে 1ম ধাপ আর 2য় ধাপ চাকরি করে, তাহলে আমরা কেন এর বৈষম্যের শিকার হব?
গেল ৩১ অক্টোবর চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ৬,৫৩১ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করে সরকার। ৫ ফেব্রুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা থাকলেও ৬ ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করা হয়। অনেকে চাকরিতে যোগ দিতে আগের চাকরি ছেড়ে দেয় ভোগান্তিতে পড়েছেন। 14, 15, 16, 17, 18, 19, 20 এতগুলা গ্রেডে তারা চাকরি করতো, তারা অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে, কারণ 5 তারিখে জয়েন করবে, আমাদের মেডিকেল হয়ে গেছে, নিয়োগপত্র হয়ে গেছে, তো তারা চাকরি ছেড়ে দিয়েছে। এখন এই লোকগুলো কোথায় যাবে? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগরীতে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ ১০০ জনকে আটক করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। সারা দেশে এই পর্যন্ত আটক করা হয়েছে ১,৫২১ জনকে। রবিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাবেক এমপি চয়ন ইসলামকে। ওই বাড়িতে প্রায় 2 মাস ধরে অবস্থান করছিলেন তিনি। এছাড়াও মহানগরীতে আওয়ামী লীগের ৭৯ জন ও জেলায় ২১ জনকে আটক করেছে পুলিশ। এদিকে অপারেশন ডেভিল হান্টকে ঘিরে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় তৎপরতা জোরদার করেছে কোস্ট গার্ডের পূর্ব জোন। বিপুল পরিমাণ ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে তারা। অন্যদিকে খাগড়াছড়িতে আটক করা হয়েছে ৮ জনকে। আটকদের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অভিদে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হচ্ছে। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ১২ আসামিকে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এসব আদেশ দেয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমশের মুবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। যাত্রাবাড়ী থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জনাব পলক এবং সালমান এফ রহমান, আনিসুল হক এবং শমশের মুবিন চৌধুরী, এদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলাগুলোতে এই আসামির আজাদমুক্ত আসামি তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করে। বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট শয়তান বড় শয়তান বলে কোনো ভেদাভেদ নেই। যারা শয়তানি করবে তারাই অপারেশন ডেভিল হান্টের জালে ধরা পড়বে। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, এই অপারেশনে যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ছাড় দেওয়া হয়নি। অপারেশনের প্রথম দিনই 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে এই অভিযান চলছে। একজন শয়তান বাইরে থাকা পর্যন্ত এই অভিযান চলবে। গরু চোরাচালান কমে এলে সীমান্ত হত্যাও কমে আসবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্টে যে বড় শয়তান যে ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে ক্ষমতাধর না। প্রয়োজনে অপারেশন ডেভিল হান্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণেও কাজ করবে। দুপুরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের খুলনার দৌলতপুর জুট মিলসের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বন্ধ হওয়া কোনো পাটকলই সরকারিভাবে চালু হবে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। শেখ বশিরউদ্দিন আরও বলেন, ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। আশা করেন 1 সপ্তাহের মধ্যেই বাজারে অস্থিরতা কমে আসবে।
আমাদের আইন শৃঙ্খলা নির্দিষ্ট করার জন্য আপনারা জানেন যে সরকার একটা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে। আমরা আমাদের সমস্ত জায়গার স্থিতি নিচ্ছি, আমাদের মজুদ পরিস্থিতি, আমাদের সরবরাহ পরিস্থিতি, যে আমরা চিটাগং বন্দর থেকে নারায়ণগঞ্জ, খাতুনগঞ্জ সমস্ত বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতির আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দাবি, ডলার মূল্যে লাগাম টানা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলায় অনেকটাই সফল কেন্দ্রীয় ব্যাংক। জুন শেষে মূল্যস্ফীতি নেমে আসবে ৮% মধ্যে, আর সামনের মাসগুলোতে আরও স্থিতিশীল হবে ডলারের রেট। গ্রাহকের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে আরও সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। সীমাহীন অনিয়ম, খেলাপি ঋণ ও অর্থ পাচারে হাসিনা সরকারের রেখে যাওয়া টালমাটাল অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকায় বাংলাদেশ ব্যাংক। মোটা দাগের রিজার্ভ ধরে রাখা, ডলার রেট স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় চাপের মধ্যে সোমবার চলতি অর্থবছর দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের মুদ্রানীতির সাথে খুব একটা অমিল নেই। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। এটিকে মাথায় রেখে গ্রহণ করতে হচ্ছে মুদ্রানীতি। মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্গ্রীব। আমরা জানি সবারই কষ্ট হচ্ছে, আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ শেষে। কথা বলেন ডলার রেট নিয়ে, জানান ডলার নিয়ে চিন্তার কিছু নেই। এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি, পত্রিকায় এসেছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি। এগ্রিগেটর বলা হয় তাদেরকে, এবং তারা খুব বড় বড় কোম্পানির প্রতিনিধি। তাদের হচ্ছে যে আমরা যে দাম চাইবো সেটাই বাজার দর না, তারা যে দাম বলবে সেটা বাজার দর নয়, আমরা যে দাম বলবো সেটাই বাজার দর। এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের না এই এক্সচেঞ্জ এগ্রিগেটর? গ্রাহকের স্বার্থ নিশ্চিতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য প্রয়োজনীয় দুর্বল ব্যাংকগুলোকে আরো তারল্য সহায়তা দেওয়া হবে, জানান গভর্নর। ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে রাখতে দেবো। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া, সেটা আমরা অর্জন করতে চাই। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমরা সেই সংস্কার কার্যক্রমগুলো শেষ করব। নীতি সুধার কমানোর দাবি থাকলেও তা না কমে কেন্দ্রীয় ব্যাংক আগের মতো 10% সুদেই ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাসের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাইমকে আদালতের নির্দেশে 30 লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় আগামী 21 এপ্রিল কারখানা মালিক ইয়াকুবকে নিয়ে কিশোরগঞ্জের এসপিকে হাজির হবার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 2020 সালে ওয়ার্কশপে কাজ করার সময় হাত কাটা পড়ে 4র্থ শ্রেণীর ছাত্র নাইমের। এ বিষয়ে করা একটি রিট আবেদন নিষ্পত্তি করে স্কুল ছাত্র নাইম হাসান নাহিদের পড়ালেখা বাবদ HSC পর্যন্ত প্রতি মাসে 7,000 করে টাকা তার স্কুল অ্যাকাউন্টে জমা দিতে এবং 2 কিস্তিতে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সহ রায় দেয় হাইকোর্ট।
আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে, কিন্তু দীর্ঘদিনেও সে আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করে পরিবার। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওয়ার্কশপ মালিককে আদালতে তলব করে। নিবন্ধন করে হজ করতে না পারলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি জানান, হজের সাথে যুক্ত সব কর্তৃপক্ষের সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি শেষ করতে এজেন্সিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হজ যাত্রীদের বিমান ভাড়া অন্য দেশের তুলনায় খুব বেশি নয়। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। ব্রিফিংয়ে তিনি জানান, সৌদি সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অনেক এজেন্সি এখনো চুক্তির কার্যক্রম শেষ করেনি। বেসরকারি খাতে যাদের ঢিলিমি রয়েছে তাদের দিকে সরকারের নজরদারির কথা জানান উপদেষ্টা। আমাদের মন্ত্রণালয় হতে বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমরা গতকালই এজেন্সিদেরকে তাগিদপত্র দিয়েছি এবং তাদেরকে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের জন্য বলা হয়েছে। আপনাদের মাধ্যমেও আমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে অনুরোধ জানাবো, তারা যেন সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় 14 ফেব্রুয়ারির মধ্যে 1 নম্বর মিনা ও আরাফায় তাঁবু ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, 2 বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, 3 পরিবহন কোম্পানির সাথে চুক্তি, 4 ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবাদানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। যাত্রীদের বিমান ভাড়া ও টিকিট সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীতে থার্ড ক্যারিয়ারের মাধ্যমে হজ যাত্রী পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সৌদি আরব এবছর হজে শিশুদের না নেওয়ার নির্দেশনা দিয়েছে বলেও জানান উপদেষ্টা। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়। 72 আওয়ার্সের ভিতরে এই টিকিট যদি ইস্যু করা না হয়, স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সে টিকিট বাতিল করে দেবে। আমাদের চুক্তিতে আছে, ন্যাশনাল ক্যারিয়ার উইল ক্যারি দি পিলগ্রিমস ফ্রম ঢাকা টু জেদ্দা। তো আমি বলছি যে আমাদের কোনো এজেন্সি না, কোনো এয়ারলাইন্স যদি নির্ধারিত ভাড়ার চাইতে কমে নিতে না চায়, তখন আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারবো কিনা। তিনি আমাদেরকে বললেন, আপনি লিখিতভাবে এটা আমাদের জানান। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই, তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 1,27,198 জনের কোটার বিপরীতে এবছর নিবন্ধন করেছেন 87,100 জন। সুস্থ সুন্দর আমরা একটা হজ উপহার দিতে পারব। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই রায় ঘোষণা করে। এর আগে গত 24 জানুয়ারি একই আদালত রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন। মাহমুদুর রহমানের আইনজীবী তানফির আহমেদ আলামিন জানান, রায়ে সন্তুষ্ট তারা। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই মামলায় গত বছরের 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি। 2023 সালে 17 আগস্ট ঢাকার তৎকালীন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই মামলার রায় দেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভুইয়া সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় 2018 সালের 19 ফেব্রুয়ারি ওই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য। যে কোনো দেশে যেখানে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল, যে কারণে বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি। এই মামলায়
খালাস দিয়েছে আমাকে। এই মামলার ঘটনায় সত্যের বিন্দুমাত্র কিছু ছিল না, সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আমরা খুশি যে আইনের মাধ্যমে আমরা মাহমুদুর রহমান স্যারকে আমরা মুক্ত করতে পেরেছি। উনি আজকে মুক্ত, উনি খালাস পেয়েছেন। পিরোজপুরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ৩৫০০ কোটি টাকার প্রকল্পের ১৬০০ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে ৩টি তদন্তে। এতে জড়িত থাকার অভিযোগে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ ১১ জনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার দায়ে পিরোজপুরের সাবেক ২ এমপি সম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করেছে মন্ত্রণালয়। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। পিরোজপুরের মাফিয়া নামে খ্যাত মহিউদ্দিন মহারাজ এবং তার ছোট ভাই মিরাজ মহারাজের বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ বেশ পুরনো। এই নামের সাথে এবার যুক্ত হল পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য সম রেজাউলের নাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পিরোজপুরের এক বাসিন্দার করা অভিযোগের প্রেক্ষিতে ৩টি তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। এতে দেখা যায় ১৭টি প্রকল্পের ১৮১০টি স্কিমে ৩৫৫৮ কোটি টাকার মধ্যে কাজ না করেই ১৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে মহারাজ ভ্রাতৃদ্বয় এবং সম রেজাউল। দাখিলকৃত ৩টি প্রতিবেদন পিরোজপুর জেলার স্থানীয় জনগণের মতামত, জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণের বক্তব্য পর্যালোচনায় পিরোজপুর ১ আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তদন্ত প্রতিবেদনে জড়িত প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে। এই লুটপাটে জড়িত হিসেবে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে তদন্তে। নির্বাহী প্রকৌশলী এখন পিআরএল ভোগরত, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর জনাব আরিফুল ইসলাম সিনিয়র সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর, একেএম মোজাম্মেল হক খান হিসাবরক্ষক, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর, জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়া সাবেক উপজেলা প্রকৌশলী নাজিরপুর উপজেলা, জনাব মোহাম্মদ বদরুল আলম উপজেলা প্রকৌশলী ভান্ডারিয়া উপজেলা, জনাব হর্ষিত সরকার উপজেলা প্রকৌশলী সদর উপজেলা, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যারা পিআরএল ভোগরত অবস্থায় আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অর্থ বিভাগ এবং সিএজিকে অবগত করেছি। আর আমাদের মন্ত্রণালয়ে এখনও যারা আছে তাদেরকে সাময়িক বরখাস্ত পূর্বক ডিপার্টমেন্টাল যেই মামলা রুজু করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বিল পরিশোধে জড়িত থাকায় পিরোজপুরের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিসার ও তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ৩ ধাপে তদন্তের পর আপনাদের সামনে উপস্থাপন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির অনেক আসামি বিদেশে, বড় অভিযুক্ত অনেকেই পাশের দেশে আছে, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে সরকারি ক্রয় নীতির উপর ১৫ দিন ব্যাপী দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়, ক্রয় পদ্ধতি বা বাজার দর এবং যা ক্রয় করছি সেটি প্রয়োজন কিনা এসব বিষয়ে সচেতন থাকলে দুর্নীতি লাঘব করা সম্ভব হবে। অপারেশন ডেভিল হান্ট থেকে দুদক সুফল পেতে পারে বলেও জানান তিনি। আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
বাদশোহর জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আব্দুর রউফ 1982 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে 1990 সালের 25 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তিনি 1995 সালের জুন মাসে আপিল বিভাগের বিচারক হিসেবেও নিযুক্ত হন। 1999 সালের 1 ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। মোহাম্মদ আব্দুর রউফ রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লন্ডনের স্টেশনের নামের পরিচিতি বাংলায় লেখা হবে কেন? ব্রিটিশ এক এমপির এমন আপত্তিতে সমর্থন জানিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন প্রযুক্তিবিদ আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান ইলন মাস্ক। সম্প্রতি গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি ব্রিটিশ এমপি রুপার্ট লোই সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করা হোয়াইট চ্যাপেল স্টেশনের ছবিতে স্টেশনের নামফলক ইংরেজির পাশাপাশি বাংলায় থাকায় আপত্তি তুলেছেন। রিফর্ম ইউকের এই নেতার অভিযোগ, নামফলক শুধু ইংরেজিতে নয়, কেন? আপত্তিতে সমর্থন জানিয়ে ইলন মাস্ক প্রতিক্রিয়া দিলে লোয়ের পোস্টটি ভাইরাল হয়ে যায়। পূর্ব লন্ডনের উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশিদের অবদানের প্রতি সম্মান দেখাতে 2022 সালে হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনের নামফলকে বাংলা ব্যবহারের প্রচলন শুরু হয়। তখন এর প্রশংসায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অঞ্চলে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। ভোটাধিকার দিয়ে দিন, যেই ক্ষমতায় আসুক মেনে নেব, বলেছেন মির্জা আব্বাস। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডক্টর ইউনূসের, জানালেন সামনে হতে পারে আরও অনেক কিছু। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার। চলছে অপারেশন ডেভিল হান্ট। দেশের বিভিন্ন জায়গায় 1521 আটক, সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 জন রিমান্ডে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণেও ডেভিল হান্টের হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।